আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইকবাল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমি আপনাদের সামনে নবম দশম শ্রেণীর বুশেক কবিতা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। বুশেক। বুশেক শব্দের অর্থ হচ্ছে বৈশাখ বা বৈশাখী। বৈশাখ বা বৈশাখী। লিখেছেন আল মাহমুদ। অনেক সময় প্রশ্ন কবিতার মধ্যে বলে দেয় যে বুশেক কবিতাটি কে লিখেছেন? আল মাহমুদ। অথবা নিচের কোন কবিতাটি আল মাহমুদের রচনা? অথবা বলতে পারে আল মাহমুদের রচনা নিচের কোনটি? তাহলে বুশেক। আমরা এই একটা প্রশ্ন দিয়ে এইভাবে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করে থাকি। কবি পরিচিতি। আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাই গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তাহলে ওনার প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি দীর্ঘকাল সাংবাদিকতার পেশার সঙ্গে জড়িত ছিলেন। তাহলে ওনার পেশা কী ছিল? সাংবাদিকতা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আল মাহমুদের পেশা কী ছিল? সাংবাদিকতা। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেন। স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তার কবিতার লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ যেমন লক্ষণীয়, তেমনি রয়েছে ঐতিহ্যপ্রীতি। তার ঐতিহ্যপ্রীতি। তার প্রকাশিত কাব্যগ্রন্থ বা কাব্য লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন। আমাদের 3টি কাব্যগ্রন্থ মুখস্থ করে ফেলতে হবে। প্রশ্ন আসতে পারে লোকান্তর কাব্যগ্রন্থটি কার লেখা? আল মাহমুদের। প্রশ্ন আসতে পারে কালের কলস কাব্যটি কার লেখা? সোনালী কাবিন কাব্যটি কার লেখা? তাহলে আমার 3টা মুখস্থ করে ফেলতে হবে। কথা সাহিত্য। পান করি রক্ত পাখির কাছে ফুলের কাছে, তার শিশু তোষ কবিতার বই। তাহলে ওনার কবিতার বই দুটি হচ্ছে পান করি রক্ত আর পাখির কাছে ফুলের কাছে। মুখস্থ করে ফেলতে হবে। কবি 2019 সালের 15ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাহলে আল মাহমুদ 2019 সালের 15ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাহলে আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? 1936 সালে। কোন জেলায় জন্মগ্রহণ করেন? ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কোন গ্রামে? মুরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তা তিনি সাংবাদিকতা পেশা কে ছিলেন? সাংবাদিক। তিনি পেশা কে ছিলেন? সাংবাদিক। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। ওনার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি কোন পত্রিকায় কাজ করতেন? দৈনিক গণকণ্ঠ পত্রিকায় সম্পাদনা করতেন। এগুলো আমার মুখস্থ করে ফেলতে হবে। আমরা কবিতা চলে আসি। যে বাতাসে বনু হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাকা ধুমরে শেষে আছড়ে মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছাড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে কেউ। তাহলে যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। বুনো হাঁস অর্থ হচ্ছে গৃহপালিত পশু নয়, হাঁস নয়, যারা বনে থাকে তাদেরকে বলা হয় বুনো হাঁস। যেমন আমরা বলতে পারি আমাদের অতিথি পাখি যারা বনে থাকে, অন্যান্য দেশ থেকে আমাদের দেশে আসে, আবার একটা মৌসুমে আবার চলে যায়, এই ধরনের হাঁস। আবার এখানে বলছে জেটের পাকা ধুমরে শেষে আছড়ে মারে। জেটের পাখা হচ্ছে নৌকা, পালতোলা নৌকার যে পাখা আছে, পাখাটাও ভেঙে ফেলে। আবার নদী শূন্যে তুলে পানি।
বড় বড় ঢেউ আকাশের বড় বড় ঢেউ এসে পানিটাকে শূন্যে উপরে তুলিয়ে দেয়। ঢেউকে কেন বোঝানো হয়েছে? নদী ঢেউকে কেন বোঝানো হয়েছে? নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। টেলিগ্রাফ অর্থ হচ্ছে এক প্রকার বেতার তরঙ্গ, যা আগে ব্যবহার করা হতো, এখন আর এই তরঙ্গগুলি ব্যবহার করা হয় না। এই ধরনের সিগন্যাল এই টেলিগ্রাফের সিগন্যালকেও থামিয়ে দেয়। তাহলে কালবৈশাখী ঝড় যখন আমাদের দেশে আঘাত আনে, তখন বুনো শালকের ঘর ভেঙে যায়, পালতোলা নৌকা পাখা ভেঙে যায়, নদীর পানি শূন্যে ঢেউ আকৃতি ধারণ করে, আর টেলিগ্রাফের যে সিগন্যাল এটাও নষ্ট করে ফেলে। সেই পবনের কাছে আমার এই মিনতি, তিষ্ট হাওয়া, তিষ্ট মহা প্রতাপশালী। এখন সেই কালবৈশাখী ঝড়ের কাছে কবির একটি আকুল মিনতি, যেন স্থির হাওয়া এবং স্থির কি প্রতাপশালী যে বাতাস, এই বাতাস গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো ঘুরিয়ে দিয়ে চাষির ভিটে। তিনি কালবৈশাখীর হাওয়াকে উনি স্থির বলেছেন, অনেক প্রভাবশালী বাতাস বলেছেন, আরও বলেছেন গরিবের পালতোলা নৌকা ছিঁড়ে এবং গরিবের চাষির ভিটে উড়িয়ে দিয়ে তোমার কী লাভ, বাতাসের কী লাভ, কালবৈশাখীর ঝড়ের কী লাভ। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভেতর হারি, হে দেবতা বলো তোমার কী লাভ, কি পাও, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। উনি বলছেন বেগুন পাতা দিয়ে টুনটুনিরা বাসা বাঁধায়। কি পাতা দিয়ে? বেগুন পাতা দিয়ে টুনটুনি পাখিরা বাসা বানায়। এই বাসা ঝড়ে উল্টে পড়ে ভেঙে যায়। দুঃখিনী মায়ের পাতে হাড়িও ঝড়ে উল্টিয়ে দেয়। উনি দেবতার কাছে বলেছেন, এগুলি দিয়ে তুমি কি আনন্দ পাও, তুমি কি মজা পাও? কি মজা পাও বাবুই পাখির ঘরগুলি উড়িয়ে দিয়ে, কি মজা পাও বাবুই পাখির ঘরগুলি উড়িয়ে দিয়ে। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। রামায়ণ হচ্ছে ভারতবর্ষের এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ নিয়ে একটি কাব্যগ্রন্থ, একটি বই। এই বইয়ে এই বইয়ে হনুমানের পিতা হচ্ছে দেবতা, এই বইয়ে উল্লেখ করা আছে। তাই কবি বলেছেন, রামায়ণে পড়েছি হনুমানের পিতা হচ্ছেন আপনি, তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। কালিদাস হচ্ছে আমাদের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছেন কালিদাস। মধ্যযুগ বলতে আমাদের সাধারণত বোঝানো হয় 1201 থেকে 1800 সাল পর্যন্ত বলা হয় মধ্যযুগ। 1201 থেকে 1800 সাল পর্যন্ত হয় মধ্যযুগ। আর 1801 থেকে বর্তমান আধুনিক যুগ। আর 650 থেকে 1200 প্রাচীন যুগ। তো এই যুগগুলো তোমরা ভালো করে মনে রাখবা। তাহলে এই মধ্যযুগের কবি হচ্ছেন কে? কালিদাস, যার একটি বইয়ের নাম মেঘদূত। এই মেঘদূত বইয়ে লেখা আছে এই হনুমান যার পিতা
যার হনুমানের পিতা যিনি মেঘদূতে আবার উনি হচ্ছেন কি তিনি তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। কেন হনুমানের পিতা যিনি তিনি আবার মেঘদূত গল্পে এই মেঘের সাথী মানে কি দয়ালু যিনি মেঘ টান করে এই একটা জাতিকে উনি উদ্ধার করেছিলেন, তিনি কি এখানে আবার মেঘের সাথী অনেক দয়ালু ব্যক্তি। তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি, কিন্তু যারা লুক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না না তো। এখানে বলছে তবে কেন নিষ্ঠুর এই বাতাস গরিব চাষিদের ঘর উড়িয়ে নিয়ে যায়, কিন্তু বড় লোকদের একটা প্রাসাদ একটা ইটও কেউ এই বাতাসে খুলতে পারে না। তবে কেন এই গরিবদের উপর এই অত্যাচার, এই অমানবিক অবিচার? হায় রে কত সুবিচারে গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের যার তলোয়ার অত্যাচারী কাটতো মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। এখানে বলছে আমরা সমাজে অনেক সুবিচারের গল্প শুনি। সুলেমান রাজা তিনি অন্যায়কে কখনো মাথা নত করেননি। তিনি অন্যায় পেলেই অন্যায়কে তিনি কঠোর আক্রমণ করতেন, প্রয়োজন হলে মানুষের মাথাও তিনি কেটে নিতেন অন্যায়কারীর। আর যারা অন্যায় করে, গরিবের হক নষ্ট করে, অন্যের উপর জুলুম করে, তাদের অট্টালিকা তিনি গুড়িয়ে দিতেন। কে? সুলেমান রাজা। কবিদের এক মহান রাজা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পুরনো শুল্ক মরা ও অদরকারি কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলেছিলেন আমাদের সমাজে যা অদরকারি, যা প্রয়োজন নেই, অন্যের ক্ষতি করে, অন্যকে জুলুম করে, অন্যায়ভাবে মানুষের ঘর দুয়ার দখল করে নেয়, জমি জমা দখল করে নেয়, ওরা আমাদের সমাজে কোনো প্রয়োজন নাই। ওদেরকে যেন এই কালবৈশাখী একটি ফুয়ে ওদেরকে যেন উড়িয়ে নিয়ে যায়, এই মিনতি তিনি বাতাসের কাছে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, পরের শ্রমে পড়ছে যারা মস্ত দালান, গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলো। এখন বাতাসকে তো উনি বলছেন যদি তুমি ধ্বংস করতে হয় তাহলে যারা বিভেদকারী পরগাছা আছে, যারা গরিব দুঃখীদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, লাঞ্ছিত করে এবং অন্যের জায়গা জমি কেড়ে নেয় এবং শ্রমজীবী সাধারণ মানুষের কষ্ট অর্জিত সম্পদ তারা লুটে নেয়, এই ধরনের পরগাছাদেরকে কবি কী করেছেন? এই ধরনের পরগাছাদের কবি এখান থেকে উপড়ে ফেলে দিতে বাতাসকে আহ্বান জানিয়েছিলেন। পরিশ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলো। যারা পরের শ্রমে পরের টাকা দিয়ে এত বাহাদুরি করে ওদেরকে তুমি ঘুরিয়ে ফেলো, ওদের বাহাদুরি, ওদের অহংকার, ওদের দাম্ভিকতাকে তুমি ঘুরিয়ে ফেলো। এই কবিতায় কবি এইটুকু বুঝিয়েছেন। শব্দটিকা। শব্দার্থ টিকা। বুনো হাঁস, যে হাঁস গৃহপালিত নয়, বনে থাকে। আমরা আগে বলেছিলাম। জেট, দ্রুতগতি সম্পন্ন উড়োজাহাজ। টেলিগ্রাফ, সংকেতের সাহায্যে দূর বক্তব্য প্রেরণের জন্য ব্যবহৃত হতো। 1837 সালে আধুনিক এই যন্ত্র বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়। এখন এ ধরনের যন্ত্র আর ব্যবহার হয় না। তিষ্ট,
স্থির হও। রামায়ণ পৃথিবীর 4টি জাত মহাকাব্যের মধ্যে একটি, এবং পৃথিবীর 4টি জাত মহাকাব্য কী কী আছে? 1 রামায়ণ, 2 মহাভারত, 3 ওডিসি, এমন 4টি মহাকাব্য হচ্ছে মহাকাব্য। এর মধ্যে একটি হচ্ছে রামায়ণ। রচিতা বাল্মীকি। তো রামায়ণ লিখেছেন কে? বাল্মীকি। রামায়ণ লিখেছেন কে? বাল্মীকি। মহাকবি হুমায়ুন। মহাবীর হুমায়ুন। রামায়ণে বীর হুমায়ুনের বীরত্বপূর্ণ বহু কর্মের কথা উল্লেখ আছে। রামায়ণোক্ত হুমায়ুনকে মহাবীর হুমায়ুন বলা হয়। কালিদাসের মেঘদূত। সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন কালিদাস। সংস্কৃত ভাষায় তার অমর রচনা মেঘদূত কাব্য। মেঘদূতমকে বাংলায় মেঘদূত বলা হয়। রাজা সুলাইমান ডেভিডের পুত্র। রাজা সুলাইমান কার পুত্র? ডেভিডের পুত্র, এবং ইসরায়েলের 3য় রাজা। তো ইসরায়েলের 3য় রাজাকে রাজা সুলাইমান। তিনি বীর ও দক্ষ যোদ্ধা ছিলেন। অদরকারি মানে যার প্রয়োজন নেই। পাঠ পরিচিত আমরা পড়ব। কবি আল মাহমুদের কবিতার সংগ্রহের পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে এই বুশেক কবিতাটি সংগ্রহ করা হয়েছে। তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে বুশেক কবিতাটি সংগ্রহ করা হয়েছে? পাখির কাছে ফুলের কাছে। এই কাব্যগ্রন্থ থেকে বুশেক কবিতাটি সংকলন করা হয়েছে। বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস বৈশাখ। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর মাস হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসে চারদিকে অন্ধকার হয়ে, আকাশ অন্ধকার হয়ে যে বড় ঝড় আসে, এই ঝড়ে গরিবের ঘর বাড়ি, মাঠঘাট, গাছপালা উড়িয়ে নিয়ে যায়, যা আমরা সেটা কখনো দেখতে পাই না, কিন্তু গ্রামে যারা বসবাস করে তারা অনুভব করতে পারে কালবৈশাখী ঝড় কত ভয়ঙ্কর একটি ঝড়। ঋতু পরিক্রমায় বারবার সে রুদ্র সংকারক রূপে আবির্ভূত হয়। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে এবং আগ্রাসী থাবায় কখনো কখনো লণ্ডভণ্ড হয়ে যায় একটা জনপদ। মানে এখানে বলা হচ্ছে বৈশাখী নিষ্ঠুর থাবায়, মানে যখন বৈশাখী জ্বর আসে তখন লণ্ডভণ্ড হয়ে যায়, কিংবা মানে ধ্বংস হয়ে যায় আমাদের এক একটা জনপদ, এক একটা শহর। অধিকাংশ ক্ষেত্রেই এর শিকার হয় দুঃখী দরিদ্র মানুষ বা অসহায় কোনো প্রাণী। আর সাধারণত যে জ্বরই আসুক না কেন, অধিকাংশ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় দরিদ্র শ্রেণীর কৃষক, শ্রমিক, অসহায় কোনো না কোনো প্রাণী। ছিঁড়ে যায় গরিব মাঝির পালের দড়ি, উড়ে যায় দরিদ্র চাষির ঘর, ছোট টুনটুনির বাসাও রেহাই পায় না, কিন্তু ধনীর প্রাসাদের কোনো ক্ষতি হয় না। কবি তাই আক্ষেপ করে বলেছেন, প্রকৃতির যত নিষ্ঠুরতা নির্মমতা কেন শুধু এই গরিবদের বিরুদ্ধেই ঘটবে। অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান, ধ্বংস যদি করতে হয় তাহলে গুড়িয়ে দাও সেই সব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারী অবসান কামনা করেছেন কবি। এই কবিতায় বৈশাখী হচ্ছে একটা রূপক, বৈশাখ শব্দটি হচ্ছে রূপক করতে ব্যবহার হচ্ছে বা কাল্পনিক করতে ব্যবহার হচ্ছে। মূল অর্থ হচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা দুর্বলদের আঘাত করতে পছন্দ করে, এবং তারা সবসময় দুর্বলদের প্রতি নির্দয়ভাবে অত্যাচার করে, কিন্তু কখনো যারা সবল আছে, সাহসী আছে, ওদের বিরুদ্ধে কেউ লাগতে যায় না বা কেউ মানে প্রতিবাদ করতে চায় না, কারণ তারা প্রতিবাদ করলে যদি ওই প্রভাবশালী ব্যক্তি তার উপরে ক্ষতি করে। ঠিক আমাদের সমাজে বাতাস দিয়ে কেন বোঝানো যায়, বাতাস সবসময় কি মানে সহজ জিনিসটাকে, দুর্বল জিনিসটাকে ভেঙে ঘুরে দেয়, অট্টালিকার মতো প্রাসাদকে বাতাসে কখনো ভাঙতে পারে না। তাই কবি চেয়েছিলেন, এই কবিতার মধ্যে বোঝানো হয়েছেন যে অত্যাচার ন্যায়ের মাধ্যমে সত্যের পথে চলে, এই অত্যাচারীদের বিরুদ্ধে যেন কেউ না কেউ রুখে দাঁড়ায়, কেউ না কেউ মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে আমরাও আছি,
আমরাও আর দুর্বল নই। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।